লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন রচনা ব্যানার্জি। বিজেপির লকেট চ্যাটার্জিকে হারিয়ে তার জয়। তার সঞ্চালনায় চলা দিদি নাম্বার ওয়ান শোয়ের প্রসঙ্গ বারে বারে ঘুরে ফিরে এসেছে। ভোটের প্রচারের সময় তাকে দিদি নাম্বার ওয়ান হিসেবে তুলে ধরা হয় দলের পক্ষ থেকে। রচনাকে দেখতে তার সমস্ত প্রচার কর্মসূচিতেও মহিলাদের বিশেষ ভিড় দেখা যেত। এবার ফের একবার উঠে এলো দিদি নাম্বার ওয়ানের প্রসঙ্গ, তাও আবার খোদ রচনারই মুখে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রচনা কার্যত বলেন, দিদি নাম্বার ওয়ান এমন একটা শো যেটা বন্ধ হলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে। তিনি বলেন, যারা পুরোপুরিভাবে রাজনীতিবিদ, রাজনীতিটাই যাদের পেশা, তাদের আমার মনে হয় অবশ্যই পার্লামেন্টে যাওয়া উচিত। যতদিন পার্লামেন্ট চলবে ততদিন যাওয়া উচিত, যদি না তার শারীরিক বা পারিবারিক কোনো অসুবিধে হয়ে যায়। কিন্তু যারা রাজনীতির সঙ্গে অন্যান্য পেশাতেও যুক্ত রয়েছেন, যেমন আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি, কারণ আমি দিদি নাম্বার ওয়ানের মতো একটা শো করি, এছাড়াও আমার নিজস্ব ব্যবসা, সঙ্গে আমি রাজনীতিবিদ, তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে। আমাকে শোটাও চালাতে হবে, কারণ সেটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে। সেটা আমি হতে দিতে পারবো না। কি বললেন রচনা ব্যানার্জি, আসুন শুনি। যারা একদম পুরোপুরিভাবে রাজনীতিবিদ, যারা রাজনীতিটাই যাদের পেশা, সেটাই তাদের মেইন কাজ, তাদের আমার মনে হয় পার্লামেন্ট ডেফিনেটলি ভিজিট করা উচিত। অফকোর্স যাওয়া উচিত, যতদিন পার্লামেন্ট চলবে ততদিন যাওয়া উচিত, যদি না তার শারীরিক কোনো রকম অসুবিধা হয়ে যায় বা পারিবারিক কোনো অসুবিধা হয়ে যায়, কোনো রকম পরিবারে কোনো রকম কাজকর্ম এসে পড়ে, সেটা তো ধরুন 1-2 দিন, 5 দিন, 7 দিন, সেটা ঠিক আছে, তো সবসময় ডেফিনেটলি কনসিডারেবল। কিন্তু যাদের অনলি পেশা রাজনীতি, তাদের আমার মনে হয় ডেফিনেটলি পার্লামেন্টে যাওয়া উচিত। কিন্তু যাদের রাজনীতি পেশার সাথে অন্যান্য পেশাতেও তারা যুক্ত রয়েছেন, যেমন আমি এর উদাহরণ দিচ্ছি আমার নিজেরটাই, কারণ আমি দিদি নাম্বার ওয়ানের মতন একটি 365 দিনের একটা টেলিকাস্ট হওয়া শো আমি করি, প্লাস আমার নিজস্ব ব্যবসা, প্লাস আমি রাজনীতি। তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে যে আমাকে শোটাও চালাতে হবে, কারণ সেটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে, তো সেটা আমি হতে দিতে পারবো না। তো সেই শোটার সাথে সাথে সেই শোটার কাজ আমাকে করতে হয়, তার সাথে আমার সংসারের কাজকর্ম আছে, তার সাথে আমার নিজের ব্যবসা রয়েছে, তার সাথে আমার রাজনীতি, আমার কনস্টিটুয়েন্সি, তার সাথে আমার পার্লামেন্ট, আমাকে সবকিছু মানিয়ে চলতে হয়। হয়তো আমার 100 ভাগ হাজিরা দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব, যখনই টাইম থাকে আমি মনে করি যে আমি পার্লামেন্টকে যেরকমভাবে ওকে অ্যাডজাস্ট করে টাইম বার করবো, বাকি সময়টা আমি অ্যাডজাস্ট করবো। সেরকমভাবে দেখুন, সবাইটা ডিপেন্ড করে কে কিরমভাবে নিজের কাজটাকে সাজিয়ে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। পুরোপুরিভাবে তুমি কাউকে ব্লেম করতে পারো না। তবে হ্যাঁ, এটা ঠিক যে পার্লামেন্ট ডেফিনেটলি ভিজিট করা উচিত, পার্লামেন্টে যাওয়া উচিত। আমরা যারা রাজনীতির মানুষ, যারা আমরা সাংসদ হয়ে এসেছি, যারা আমরা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আমরা যারা সংসদ, আমাদের মেইন কাজ কনস্টিটিউন্সির সাথে সাথে পার্লামেন্টে ভিজিট করা। শুনলেন তো কি বললেন রচনা ব্যানার্জি। উল্লেখ্য, অনেক সময়ই সংসদে অনেক কম সাংসদদের হাজিরা দেখা দেয়, আর সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরেই এমন বললেন রচনা। চলুন আরো একবার শুনে নেওয়া যাক কি বলছেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। যারা একদম পুরোপুরিভাবে রাজনীতিবিদ, যারা রাজনীতিটাই যাদের পেশা, সেটাই তাদের মেইন কাজ, তাদের আমার মনে হয় পার্লামেন্ট ডেফিনেটলি ভিজিট করা উচিত। অফকোর্স যাওয়া উচিত, যতদিন পার্লামেন্ট চলবে ততদিন যাওয়া উচিত, যদি না তার শারীরিক কোনো রকম অসুবিধা হয়ে যায় বা পারিবারিক কোনো অসুবিধা হয়ে যায়, কোনো রকম পরিবারে কোনো রকম কাজকর্ম এসে পড়ে, সেটা তো ধরুন 1-2 দিন, 5 দিন, 7 দিন, সেটা ঠিক আছে, তো সবসময় ডেফিনেটলি কনসিডারেবল। কিন্তু যাদের অনলি পেশা রাজনীতি, তাদের আমার মনে হয় ডেফিনেটলি পার্লামেন্টে যাওয়া উচিত। কিন্তু যাদের রাজনীতি পেশার সাথে অন্যান্য পেশাতেও তারা যুক্ত রয়েছেন, যেমন আমি এর উদাহরণ দিচ্ছি আমার নিজেরটাই, কারণ আমি দিদি নাম্বার ওয়ানের মতন একটি 365 দিনের একটা টেলিকাস্ট হওয়া শো আমি করি, প্লাস আমার নিজস্ব ব্যবসা, প্লাস আমি রাজনীতি। তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে যে আমাকে শোটাও চালাতে হবে, কারণ সেটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে। এদিকে সম্প্রতি লোকসভার চিফ হুইপের পদ ছেড়েছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। সেক্ষেত্রে কল্যাণকে নিয়ে এক প্রশ্নের উত্তরে রচনা বলেন, কল্যাণদা কখনোই পিছিয়ে আসতে পারবেন না। শুনে নেওয়া যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বললেন রচনা ব্যানার্জি। না, উনি কখনোই পিছিয়ে আসতে পারেন না, উনি দলকে ভালোবাসেন। অভিমান হতেই পারে, আমরা সবাই রক্ত মাংসের মানুষ দাদা, আমাদের সবসময় অভিমান হতে পারে, আমার অভিমান হতে পারে, দাদার অভিমান হয়েছে, অভিমান তো হবেই। কিন্তু আমাদের নেত্রী এমন একজন মানুষ যে মানে তাকে ভালোবাসা, তাকে শ্রদ্ধার জায়গাটা আমাদের কাছে এতটাই অপরিসীম যে আমরা তার উপরে কখনো রেগে থাকতে পারি না, দলের ওপরে আমরা কোনোদিনও রাখতে পারবো না। আর কল্যাণদার মতো মানুষ যে মানে আমাদের এত রেসপেক্টেবল একজন মানুষ, বর্ষিয়ান একজন নেতা, তার কথা শুনে আমরা চলি, তিনি যেটা বলেন সেইভাবে আমরা কাজ করি, তিনি যেটা বলেন সেভাবে আমরা চলি, যেটা ওনার নির্দেশ সেইভাবে আমরা চলি, কারণ আমি জানি কল্যাণদার নির্দেশ মানে দিদির নির্দেশ, দিদির নির্দেশ মানে কল্যাণদার নির্দেশ। কল্যাণদা আমাদের কাছে সেই সম্মানীয় জায়গা।
আমরা কল্যাণদাকে ভীষণ রেসপেক্ট, কখনো উনি পিছিয়ে আসবেন না। উনি দলকে ভালোবাসেন, এত বছরের উনি পুরনো নেতা, উনি দলের জন্য যতটা করেছেন করবেনও আগামী দিনে আমাদের কাছে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সংসদের যে গড় হাজিরা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নই যখন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার কাছে করা হয়, তো তিনি জানিয়েছেন তার এক সাফাই। তিনি বলছেন যে তিনি নিজে একাধারে অভিনেত্রী, তার সঙ্গে রাজনীতিবিদও, এবং একই সঙ্গে তিনি একটি রিয়েলিটি শো হোস্ট করেন যা একেবারে বহুল প্রচলিত বাংলায় দিদি নাম্বার 1। তো এত কিছু ম্যানেজ করে তারপরে তিনি সংসদে যান এবং রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানাচ্ছেন এই বিষয়ে যে যারা শুধুমাত্র রাজনীতি করে তাদের 100% হাজিরা থাকা আবশ্যক সংসদে, কিন্তু তাদের মতন যারা যারা অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন বা যারা অন্যান্য কাজের সঙ্গে থেকে রাজনীতিটা করছেন তাদের পক্ষে পুরোপুরিভাবে হাজিরা দেওয়া সম্ভব হয়ে ওঠে না, 100% হাজিরা তাদের থাকে না। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে তিনি একটি রিয়েলিটি শো করেন, সেই রিয়েলিটি শো একেবারে বাংলার বহুল প্রচলিত। এখন যদি সেই রিয়েলিটি শো বন্ধ হয়ে যায় তাহলে কার্যত নাকি বাংলায় একেবারে আন্দোলন উঠে যাবে, এবং সেই কারণেই তিনি একবারে নিজে তার মুখে বলতে শোনা গেছে যে তিনি বলছেন যে তার একটি রিয়েলিটি শো তাকে ম্যানেজ করতে হয় এবং তারপরে তার নিজস্ব একটি ব্যবসা আছে, এসব কিছু সামলিয়ে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি সময় মতন তিনি যতটা পারেন সেই অনুযায়ী তিনি সংসদে যান এবং একই সঙ্গে তার যে এলাকা অর্থাৎ হুগলি যে লোকসভা, সেই হুগলি লোকসভায়ও তিনি একেবারে ভিজিটে আসেন এবং সেখানেও মানুষজনদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, তাদের সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নেন, যতটা সম্ভব তিনি তাদের পাশে থাকার চেষ্টা করেন। কিন্তু সংসদে এই যে বিভিন্ন যে হেভি ওয়েট যে সমস্ত স্পেশালি যাদেরকে বলা হয় সেলিব্রিটি ফেস, এই সেলিব্রিটি ফেস যারা রয়েছেন তাদের গড় হাজিরা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে, এবং সেই প্রশ্নই যখন আমরা একেবারে সাংসদের কাছে যাই, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি হুগলি লোকসভার সাংসদ, তিনিও একজন হেভিওয়েট প্রার্থী, তিনি একজন স্টার ক্যান্ডিডেট ছিলেন বিজেপির। লকেট চট্টোপাধ্যায় তাকে হারিয়ে হুগলি লোকসভায় তিনি সাংসদ হয়েছেন। তার কাছে যখন আমরা যাই তিনি তখন জানান যে তার বিভিন্ন রকম কাজ থাকে, সেই কাজগুলো সামলিয়েও তিনি কিন্তু সবসময় চেষ্টা করেন একেবারে সংসদে গিয়ে সময় দেওয়ার জন্য। হয়তো তিনি প্রতিদিন সংসদে উপস্থিত থাকতে পারেন না, কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করেন যাতে তার যত কম সংখ্যক কামাই হয় তার দিকে তিনি যাতে খেয়াল রাখেন। এবং এই প্রসঙ্গে তিনি আরো বলেন যে তার একটি ব্যবসা রয়েছে নিজস্ব, এবং তার সঙ্গে তার নিজের একটি রিয়েলিটি শো রয়েছে, তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত, অভিনয় করে এই সব কিছু করার পরে তিনি তার মধ্যে থেকেই সময় বার করছেন এখন সংসদে যাওয়ার জন্য। তবে এই যে প্রসঙ্গ, এই যে কথা যেটি রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই নিয়ে কিন্তু একেবারে নূতন করে একটা জল্পনা শুরু হয়েছে যে এই ধরনের যারা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তারা কতটা এরকম তাদের এই গড় হাজিরা এই নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছিল। তবে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই জানিয়েছেন যে তিনি সবকিছু ম্যানেজ করে তিনি সংসদেও যাবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।